বহুল প্রতীক্ষার পরে সামান্তা অভিনীত মা ইন্তি বাঙ্গারাম মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই 90-এর দশকের সময় দেখানো হয়। দেখা যায় শুনশান একটা রাস্তা দিয়ে একটা বাস যাচ্ছিল। বাসের মধ্যে ছিল এক দম্পতি, স্বামী অনিরুদ্ধ আর তার বউ স্বর্ণা। ওদের বিয়ের বয়স হয়েছে প্রায় 2 বছর। বিয়ের পর প্রথমবারের মতো অনিরুদ্ধ তার বউকে নিয়ে তার দেশের বাড়িতে যাচ্ছিল। এর পেছনে অবশ্য একটা কারণ আছে। অনিরুদ্ধ তার পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে স্বর্ণাকে বিয়ে করেছিল। এর জন্য ওর পরিবারের সবাই অনিরুদ্ধের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। ওরা যে আজকে বাড়িতে যাচ্ছে এর পেছনে অবশ্য একটা কারণ আছে। অনিরুদ্ধের ছোট বোনের বিয়ে। সে খুব ভালোভাবেই বুঝতে পারছিল এখনই সময় তার পরিবারকে ওদের বিয়ে সম্পর্কে মানিয়ে নেওয়ার। এজন্যই অনিরুদ্ধ তার বউকে নিয়ে যাচ্ছিল বাড়িতে স্বর্ণাকে সবার সাথে পরিচয় করে দিবে বলে। এই ব্যাপারটা নিয়ে আবার স্বর্ণাও খুবই এক্সাইটেড। বিয়ের পর থেকে সে সবসময় একলাই ছিল। যৌথ পরিবার ওর খুবই পছন্দ, কারণ সে বড় হয়েছিল এক অনাথালয়ে। স্বর্ণা তখন অনিরুদ্ধকে বলে, তুমি দেখো আমি খুব সহজেই তোমার পরিবারের সবার মন জয় করে নিব। এটুকু শোনার পরেই অনিরুদ্ধ হালকা হাসতে থাকে, কারণ স্বর্ণা মনে করছিল অনিরুদ্ধের পরিবারকে বোঝানো খুবই সহজ হবে। কিন্তু আসল সত্য তো এটাই যে ওর পরিবার একদমই তেমন ছিল না যেমনটা স্বর্ণা ভাবছে। এরপর কয়েক ঘন্টার জার্নি শেষে ওরা ওদের গ্রামে এসে পৌঁছে। এখানে অনিরুদ্ধকে তার ভাই শারদ নিতে এসেছিল। তখনই জানা যায় শারদ আসলে একজন পুলিশ অফিসার। অনিরুদ্ধ আসার আগে শারদকে কল দিয়েছিল এবং ওর পরিবারের সবাইকে জানাতে বলেছিল যে সে বাড়িতে ফিরছে। কিন্তু এখানে শারদ ছোট্ট একটা ভুল করে ফেলেছিল। সে সবাইকে তো বলেছিল, কিন্তু তার বাবাকে বলেনি। এই কথাটা যখন অনিরুদ্ধ জানতে পারে তখন তো সে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল ওর ওপর এবং চিল্লাচিল্লি করতে শুরু করে দেয়। যাকে বলা সবচাইতে বেশি প্রয়োজন ছিল তাকেই সে জানায়নি। এটা একদমই মেনে নিতে পারছিল না অনিরুদ্ধ। তারপরেও এখন এসব চিন্তাভাবনা করে তার কোনো লাভ নেই। এর জন্য কিছুক্ষণের মধ্যেই ওরা চলে আসে বাড়িতে। ওই সময়টায় আবার বাড়িতে বিয়ের তোড়জোড় চলছিল। ওরা যখন দুজনে বাড়িতে এসে পৌঁছে তখন বাড়িতে থাকা সবাই তো ওদের দিকে অবাক চোখে চেয়েছিল। ওর পরিবারের এমন কেউ নেই যে হেসে দেখছিল ওদেরকে। আর সবার থেকে বেশি রাগান্বিত ছিল ওর বাবা, কেননা এখনও সে অনিরুদ্ধকে মাফ করতে পারেনি। উনার কাছে মনে হয় অনিরুদ্ধ তার ইজ্জত নষ্ট করেছে। তিনি আসলে অনেক বড় মাপের একজন পলিটিশিয়ান। এর জন্যই এই ব্যাপার স্যাপার ওনার ইগোতে লেগে গিয়েছিল, সাথে ওনার সম্মানহানিও হয়েছিল। ওরা দুজনে তো বাড়ির ভেতরে ঠিকই চলে এসেছিল, কিন্তু একটা মানুষও ওদের দেখে খুশি হয়নি। সবাই রাগান্বিত চোখেই ওদের দেখছিল। এমনটা মনে হচ্ছিল যেন অপরিচিত কেউ একজন ওদের বাড়ির মধ্যে বিনা অনুমতিতেই চলে এসেছে। এখানে থাকা সবাইকে তো বোঝানো সম্ভব, কিন্তু অনিরুদ্ধের বাবাকে বোঝানো কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ উনি ছিলেন অনেক রাগী একজন মানুষ। এমনকি অনিরুদ্ধের সাথে তো সে একটা কথা পর্যন্ত বলে না। এখানে আসার পরপরই স্বর্ণা বুঝে গিয়েছিল যে এই পরিবারকে বোঝানোটা অতটা সহজ হবে না, বিশেষ করে অনিরুদ্ধের বাবাকে। কারণ যে বাড়ির মানুষজন তাদের সাথে কথাই বলছে না, তাদেরকে মানিয়ে নেওয়াটা কতটা কঠিন হবে এটা বুঝতে আর বাকি থাকে না স্বর্ণার। অনিরুদ্ধের বাবা ছিল অনেক বড় মাপের একজন পলিটিশিয়ান। কিছুদিন পরেই তাদের এলাকার নির্বাচনের জন্য কাকে দাঁড় করানো যায় সেটা সিলেক্ট করার দায়িত্ব পড়েছে আবার তার ঘাড়েই। এমন একজন প্রার্থীকে চুজ করতে হবে যে খুবই ইমানদার। ওদের এই এলাকাতে সবচেয়ে পপুলার ব্যক্তি ছিল মধুসূদন রাও, কিন্তু আসলে সে ঘুষখোর একটা লোক। তবে মধুসূদন রাওয়ের টাকা পয়সার কোনো অভাবই ছিল না, সাথে ছিল অজস্র পাওয়ার। এর জন্য মানুষদেরকে কেনা তার কাছে কোনো ব্যাপারই নয়। এই ব্যাপারটা অবশ্য খুব ভালোভাবেই অনিরুদ্ধের বাবা জানত। 2 সপ্তাহ পরেই ওদের এখানে সিএম আসবে। এর মধ্যেই কাকে প্রার্থী হিসেবে সিলেক্ট করবে সেটা চুজ করতে হবে। তারপর সিএম আসলে ওনার কাছে ধরিয়ে দিতে হবে সেই লোকের নাম। এর জন্য অনিরুদ্ধের বাবা এখন প্রচুর ব্যস্ত। এর পরপরই দেখা যায় স্বর্ণার ক্লাস নেওয়া শুরু হয়ে গেছে। বাড়ির সকল মানুষ মিলে ওকে ঘিরে ধরে, ওকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। জিজ্ঞাসা করতে থাকে, তুমি কোথা থেকে এসেছো, তোমার কাস্ট কি, তোমার পরিবারে কে কে আছেন। তখন সবাইকে অবাক করে দিয়ে স্বর্ণা জানায়, আমি অনাথালয়ে বড় হয়েছি। আমার কাস্ট সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। আমার পরিবারের কোনো সদস্য সম্পর্কেই আমি জানি না কিছুই। তবে এখানেই পরিবারের লোকজনের প্রশ্ন থেমে থাকে না। ওরা স্বর্ণাকে এমন সব প্রশ্ন করতে থাকে যেগুলোতে একদমই প্রায় ভেঙে পড়েছিল স্বর্ণা।
সে তো বুঝতে পারছিল না যে এত প্রশ্নের উত্তর সে কীভাবে দেবে। স্বর্ণার তো মনে হচ্ছিল না যে এই ঘরের বউ সে, তার এমনটা মনে হচ্ছিল সে হয়তোবা কোনো সন্ত্রাসী, আর তাকে কোনো আইনের লোক প্রশ্ন করছে। এখানের প্রশ্ন উত্তর পর্ব শেষ হওয়ার পরপরই স্বর্ণা চলে আসে অনিরুদ্ধের কাছে। তারপর গিয়েই ওকে বলতে থাকে, এই ঘরে আমার একদমই ঠিক মনে হচ্ছে না। এখানে সবাই আমাকে বিভিন্ন প্রশ্ন করছে, কেউ আমাকে এটা জিজ্ঞেস করছে না যে আমি কেমন আছি বা আমার কি পছন্দ। তখন অনিরুদ্ধ আবার হাসতে হাসতে বলে, বাসে করে আসার সময় তুমি তো বলেছিলে যে খুব সহজেই নাকি আমার পরিবারকে তুমি মানিয়ে নেবে। যেহেতু তুমি একবার বলেছ, তাহলে তোমাকে এগুলো করতেই হবে। তুমি এগুলো কিভাবে করবে সেটা আমি জানি না, তবে তোমার ওপর আমার পুরো ভরসা আছে যে যদি কেউ ওদেরকে বোঝাতে পারে তাহলে সেটা তুমিই পারবে। জানা যায় অনিরুদ্ধ প্রত্যেক দিন সকালবেলাতে তার ডিউটিতে চলে যেত, কারণ সে একজন ডাক্তার, আর ঘরে এত সব অপছন্দের মানুষগুলোর সঙ্গে স্বর্ণাকে একাই থাকতে হয়। সে এতদিনে বুঝে গিয়েছিল যে যদি ওকে এখানে থাকতে হয় তাহলে সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। আর যেহেতু সে সবাইকে ইমপ্রেস করার কথা অনিরুদ্ধকে বলেছিল, এর জন্য তাকে এখন এটা করতেই হবে। পরদিন সকালবেলাতেই দেখা যায় স্বর্ণা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। সে ঘর থেকে বের হয়েই দেখতে পায় পরিবারের সবাই গোসল করে রেডি, সবাই মিলে একসঙ্গে উঠানে পূজা পাঠ করছিল। স্বর্ণা এসব কিছু দেখে সে মনে মনে ভাবতে থাকে সেও এই পূজাতে সামিল হয়ে যাবে, যেন তাকেও সবাই মনে মনে পছন্দ করে। কিন্তু স্বর্ণা তো এগুলোর কিছুই জানত না। এখানে যারা ছিল সবাই শুধু স্বর্ণার দিকে অবাক চোখে চেয়েছিল, আর মনে মনে ভাবছে এই মেয়েটা কি করছে এগুলো। কেউ কেউ অবশ্য স্বর্ণাকে খানিকটা সাহায্য করছিল, কিন্তু স্বর্ণার আচরণ দেখে সবাই বুঝে গিয়েছিল যে সে কিছুই জানে না। তার পরপরই সিনের মধ্যে এন্ট্রি হয় এই ঘরের ছোট বউ আনসুইয়ার। সে একদমই স্বর্ণার মতো ছিল না। সে প্রায় সকল কাজকর্মেই এক্সপার্ট। পূজা পাঠে খুব ভালোভাবেই করত সে, খাবার বানাতেও সে কম নয়। ঘরের সব কাজকর্ম সে খুব ভালোভাবেই করতে পারত। ঘরের সকল মানুষদের খুব ভালোভাবেই সে খেয়াল রাখত। এর জন্য পরিবারের সবাই তাকে খুব বেশি ভালোবাসত। এই ব্যাপারটা দেখে স্বর্ণা বুঝে গিয়েছিল যে যদি তাকে সবার মন জয় করতে হয় তাহলে আনসুইয়ার সাথে কম্পিট করে জিততে হবে, তাহলেই হয়তোবা ঘরের সবাই তাকে বউ হিসেবে অ্যাকসেপ্ট করে নিবে। তারপর থেকেই স্বর্ণা এখানে কাজ করার চেষ্টা করে, পরিবারের সবাইকে ইমপ্রেস করার খুবই চেষ্টা করে। কিন্তু এর আগে স্বর্ণা কোনো দিনও এসব কাজ করেনি, এর জন্য এসব কাজ তার অনেক মুশকিল লাগছিল। স্বর্ণা শুধু 2 জন মানুষের খাবার বানাতে পারত, কারণ গত 2 বছর ধরে সে এটাই করে আসতেছিল। কিন্তু এই পরিবারে যেহেতু বিয়ের ফাংশন চলছিল, এর জন্য প্রচুর মানুষ জমায়েত হয়েছিল, একবারেই অনেকজনের খাবার বানাতে হতো। কিন্তু স্বর্ণা তো এতগুলো মানুষের খাবার তার জীবনেও বানায়নি। অনেক চেষ্টা করার পরেও স্বর্ণা বুঝে যায় যে সে এগুলো কোনোভাবেই পারবে না, আর আনসুইয়া এই সকল কাজে ছিল একদম বেস্ট। তো তাকে বিট করা আর কোনোভাবেই স্বর্ণার দ্বারা পসিবল নয়। তবে স্বর্ণা এত তাড়াতাড়ি হার মানার পাত্রী নয়। কিছুক্ষণের মধ্যেই স্বর্ণা কল লাগায় তার এক ভালো বান্ধবী কিরণকে, আর তার থেকে সাহায্য চায়, আর বলতে থাকে যত তাড়াতাড়ি পারিস তুই এই গ্রামে চলে আয়, তোর সাহায্য আমার এখন খুবই প্রয়োজন। প্রথমে তো কিরণ বারণ করে দিয়েছিল স্বর্ণাকে, কিন্তু যখন সে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে তখন রাজি হয়ে যায় কিরণ। এরপর দেখতে দেখতেই কিরণ চলে আসে স্বর্ণার গ্রামে। আসলে কিরণ খাবার বানাতে ছিল একদম এক্সপার্ট। যত মানুষই হোক না কেন সে তাদের খাবার বানাতে পারত, আর সেই খাবারটাও আবার খুবই সুস্বাদু হতো। এখন কিরণ তো গ্রামে চলে এসেছিল, কিন্তু স্বর্ণা তো ওকে আর তার বাড়িতে নিয়ে যেতে পারবে না। এই জন্য কিরণ একটা লজে অবস্থান করে। স্বর্ণা তখন কিরণকে বোঝাতে থাকে এই ব্যাটেলটা যে কোনোভাবেই আমার জিততেই হবে। একবার খাবার খাইয়ে যদি পরিবারের সবাইকে আমি ইমপ্রেস করতে পারি তাহলে সব কিছুই ঠিকঠাক হয়ে যাবে। এর পরপরই কারুনা নামের একজন লোককে দেখানো হয়। ইনি আসলে অনেক বড় মাপের একজন গ্যাংস্টার। এই সময়টায় সে জেলেই বন্দী ছিল, কিন্তু জেলের মধ্যেও সে নিজের এমন একটা ইমেজ বানিয়ে রেখেছিল যে জেলের ভেতরকার সবাই তাকে খুবই ভয় পেত। হঠাৎ করেই দেখা যায় ওর সঙ্গে একজন দেখা করতে চলে আসে। তারপর সে গিয়েই কারুনাকে বলে কিছুদিন আগে আমাদের গ্রামে একটা মেয়ে এসেছে, ও দেখতে একদম ঝাঁসির মতো। ওর ওপর আমার পুরো ডাউট রয়েছে যে সেই হয়তোবা ঝাঁসি। তখন কারুনা ওকে বলে ওই মেয়েটাকে খতম করে দে। যদি তুই ওকে খতম করতে সক্ষম হোস তাহলে মনে করবি সে ঝাঁসি নয়। অন্যদিকে দেখা যায় কিরণ এবং স্বর্ণা চলে আসে মার্কেটে, আর সেখান থেকে মশলাপাতি কিনতে থাকে, কারণ এই মশলাগুলোর দিয়েই খাবারগুলো স্বাদ আসবে। যখন ওরা শপিং করছিল ঠিক তখনই স্বর্ণা খেয়াল করে দেখতে পায় কয়েকজন ওদেরকে ফলো করছে। এই ব্যাপারগুলো আবার স্বর্ণা খুব ভালোভাবেই নোটিস করে।
তার পরপরই চলে আসে সেই লোকটার কাছে এবং ওকে জানায়, যদি তুই আমার পিছা করার আর একবারও চেষ্টা করিস তাহলে কিন্তু আমি তোকে জানেই মেরে ফেলবো। এই লোকটা তখন অবশ্য ওকে জিজ্ঞাসা করে, তুমি কি ঝাঁসি? তবে ওর কোনো কথা না শুনেই স্বর্ণা ওকে হুমকি দিতে শুরু করে। এই ব্যাপারটাতে অনেক ভয় পেয়ে গিয়েছিল সেই লোকটা, আর ওখান থেকে পলায়ন করতে বাধ্য হয়। পরদিন সকালবেলা থেকেই স্বর্ণা পরিবারের সবাইকে ইমপ্রেস করার মিশনে নেমে পড়ে। এই পরিবারের সবাইকে তার ইমপ্রেস করতেই হবে, তাহলেই গিয়ে তার সম্মান হবে এখানে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় স্বর্ণা ওদের টেবিলে অনেক খাবার এনে রাখে। এত খাবার দেখে তো পরিবারের সবাই একদম হয়রান হয়ে পড়ে। ঘরের বেশিরভাগ মানুষই তো তখন ঘুম থেকেই ওঠেনি, তার আগেই খাবার রেডি হয়ে গিয়েছিল। ওরা এত খাবার দেখে মনে করছিল এগুলো হয়তো বা আনসুইয়াই বানিয়েছে, কিন্তু যখন তারা সবাই জানতে পারে যে এই খাবারগুলো আসলে আনসুইয়া নয়, স্বর্ণা বানিয়েছে, এই ব্যাপারটাতে তারা তো খুবই অবাক হয়ে গিয়েছিল। কারণ এখানে অনেক খাবার ছিল আর সেগুলো ছিল খুবই টেস্টি। এত খাবার দেখে তো আনসুইয়াও হতবাক হয়ে যায়। কিন্তু এই খাবারগুলো তো আসলে স্বর্ণা বানায়নি, বানিয়েছিল কিরণ। সে যেই লজটাতে অবস্থান করছিল সেখান থেকে এই খাবারগুলো বানিয়ে এনেছে। তারপর সেই লজ থেকে এই খাবারগুলো স্বর্ণার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় কিরণ। তখন স্বর্ণা পরিবারের সবাইকে বলে, আমি সকাল 3টায় ঘুম থেকে উঠেছিলাম, তখন থেকে এখন পর্যন্ত কষ্ট করে এই খাবারগুলো আমি আপনাদের জন্য বানিয়েছি। এই কথাটা শোনার পরে ঘরের সবাই তো স্বর্ণার ওপরে খানিকটা ইমপ্রেস হতে শুরু করে। তার পরপরই দেখা যায় ওদের পরিবারের সবাই মন্দিরে চলে যায়। এই সময়টাতে আবার আনসুইয়া বাড়িতেই অবস্থান করছিল, সেও হয়তোবা খাবার বানাতে চাইছিল। সবাই যখন মন্দিরে গিয়েছিল তখন এখানে স্বর্ণা খেয়াল করে দেখতে পায় তাকে একজন ফলো করছে। কিন্তু পরক্ষণে সে এটাও বুঝতে পারে যে শুধু একজন নয়, অনেক মানুষই ফলো করছে ওদের। তখন স্বর্ণা বুদ্ধি করে ওদের ধ্যান অন্যদিকে নিয়ে যায় এবং পুরো পরিবারকে মন্দির থেকে বের করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই আবার অবশ্য সেই সন্ত্রাসীগুলো ওদের খেয়াল করে এবং ওদের পিছা করতে শুরু করে। ওই সময়টাতে কারটা স্বর্ণাই চালাচ্ছিল। সে খুব ভালো করেই জানতো যে সিচুয়েশনগুলোতে কেমনে হ্যান্ডেল করতে হয়। এখানে অনেকগুলো গুন্ডা থাকা সত্ত্বেও স্বর্ণা এক ফোঁটা ভয়ও পাচ্ছিল না, সবার সামনা করতে থাকে। এই ফাইটগুলোতে স্বর্ণা তার পরিবারকে তো বাঁচিয়ে নেয়, সাথে সেই লোকগুলোরও খুবই শিক্ষা দেয়। অন্যদিকে দেখা যায় ঘরেই ছিল আনসুইয়া। স্বর্ণা যেহেতু আজকে অনেক খাবার বানিয়েছিল, এর জন্য পরিবারের সবাই তার উপরে ইমপ্রেস। এজন্য আনসুইয়াও অনেকগুলো খাবার তৈরি করে যাতে সবাই আবার ওর ওপরে বেশি ইমপ্রেস হয়। কিন্তু যখন পরিবারের সবাই বাড়িতে এসে পৌঁছে তখন সবাই মিলে শুধু স্বর্ণারই কথা বলছিল। আনসুইয়া যে এত কষ্ট করে এতগুলো খাবার বানিয়েছে এগুলো নিয়ে কেউ একটা কথাও বলে না। আনসুইয়াকে তখন পরিবারের মানুষই জানায়, আজকে স্বর্ণা আমাদের সবার জীবন বাঁচিয়েছে। যদি স্বর্ণা আমাদের সঙ্গে আজকে না থাকতো তাহলে হয়তোবা আমাদের পরিবারের কেউই জীবিত থাকতো না। এই কাহিনীগুলো আবার বাতাসের মতো ছড়িয়ে পড়ে। পরিবারের সকল ছেলেরাও ব্যাপারটা জেনে যায়। এই ব্যাপারটা যখন আবার অনিরুদ্ধের বাবা জানতে পারে তখন সে মনে করে এগুলো হয়তোবা মধুসূদন রাও করাচ্ছে, কারণ তাকে টিকিট দিতে চায় না অনিরুদ্ধের বাবা। তিনি তখন বলতে থাকেন, এই ব্যাপারগুলো সব ঠিকঠাকভাবে আমি সামলে নেব, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি জানি যে এগুলো কে করাচ্ছে। তবে স্বর্ণার মনে তো চলছিল অন্য কিছুই। সে বুঝে গিয়েছিল যে এই কাজগুলো আসলে কে করাচ্ছে। পরদিন সকালবেলাতেই 4:30-5টার দিকে কিরণ চলে আসে স্বর্ণাকে খাবার দেওয়ার জন্য। প্রত্যেকদিন সকালবেলাতেই কিরণের একটাই কাজ ছিল, অনেকগুলো খাবার রান্না করে এনে স্বর্ণাকে দিয়ে যাওয়া। ওকে খাবারগুলো দিয়েই চলে যেত কিরণ। কিন্তু এক সকালবেলাতে একটু বিপরীত হয়ে যায়। স্বর্ণা খেয়াল করে বুঝতে পারে ওদের ঘরের পাশেই কিছু আওয়াজ হচ্ছে। তখন সে বুঝতে পারে যে এই লোকগুলো যারা স্বর্ণাকে মেরে ফেলতে চায়। সে মনে মনে ভাবতে থাকে এই মানুষগুলো যদি ওদের ঘরের ভেতরে চলে আসে তাহলে মামলাটা খুবই বিগড়ে যাবে। এই জন্য স্বর্ণা চলে যায় বাহিরে এবং ওদের সাথে ফাইট করতে শুরু করে। সে একটা মেয়ে হয়েও ওদের সবাইকেই ধোলাই দিচ্ছিল। চোখের পলকেই সবাইকে ধরাশায়ী করে ফেলে স্বর্ণা। এতগুলো ছেলে মানুষও একটা মেয়ের সাথেই পেরে উঠছিল না। তবে এদের মধ্যে একজন ছিল একটু অন্যরকম। এত মার খাওয়ার পরেও সে স্বর্ণার উপরে বদলা নিয়েই তারপর দম নেবে। এজন্য সে স্বর্ণার বাড়ির ভেতরে চলে আসে। স্বর্ণা তখন ঘরের ভেতরেই ছিল। যখন সেই লোকটা স্বর্ণার দিকে চাকু নিয়ে এগিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে ওর পাটা পিছলে যায় এবং নিজের চাকুর ওপরে পড়ে নিজেই মারা যায়। এই ব্যাপারগুলো দেখে আবার হয়রান হয়ে গিয়েছিল স্বর্ণা। কিছুক্ষণের মধ্যেই ওর বডিটা ঠিকানায় লাগাতে হবে স্বর্ণাকে। ওদের বাড়ির অনেক জায়গাতেই রক্ত দিয়ে মাখামাখি হয়ে যায়। যখন তখন যে সে ঘুম থেকে উঠে যেতে পারে।
আর যদি এই রক্তমাখা অবস্থা তারা দেখে তাহলে স্বর্ণার এখানেই সব কিছু খতম হয়ে যাবে। কিন্তু এখানে স্বর্ণা খুবই সতর্কতার সহিত কাজগুলো করছিল। ওই লোকটার লাশটাকে এমন একটা রুমের মধ্যে নিয়ে যায় যেখানে কেউই যায় না। কিছুক্ষণের মধ্যেই আবার অবশ্য সেখানে অনেকগুলো খাবার নিয়ে কিরণও চলে আসে। এখানে এসে যখন কিরণ সেই লোকটার লাশটা দেখতে পায় তখন ওর মাথায় ঘুরে সে পড়ে যায়। তারপর অবশ্য ওর জ্ঞানটা ফেরায় স্বর্ণা, আর ওকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে যে এই লোকটা নিজের চাকুর উপরে পড়ে নিজেই মারা গেছে, আমি কিছুই করিনি। অনেকক্ষণ বোঝানোর পরে স্বর্ণা কথাটা মেনে নেয় কিরণ। স্বর্ণা তখন বলতে থাকে, এই লোকটার লাশটা যদি আমরা ঠিকঠাকভাবে সরিয়ে না ফেলতে পারি তাহলে আমাদের দুজনেরই হয়তোবা জেলে যাওয়া লাগতে পারে। তখন অবশ্য ওরা দুজনে মিলে এই বডিটাকে ঠিকানায় লাগায়। সাথে স্বর্ণা কিরণকে বলে, এটা তো সমস্যা নয়, সমস্যা হচ্ছে আমার মনে হয় খুব জলদি আমার অতীতটা সবার সামনে চলে আসবে। তখন স্বর্ণা ওর অতীতের কাহিনীটা বলতে শুরু করে। স্বর্ণা যখন অনাথ আশ্রমে ছিল তখন ওর একটা বান্ধবী ছিল যার নাম প্রিয়া। ওরা দুজনে বোনের মতোই থাকতো সবসময়। কিন্তু ওদের এই অনাথ আশ্রমের যে দায়িত্বে ছিল তার খারাপ নজর ছিল প্রিয়ার দিকে। তবে কিছুদিন পরেই একটা পরিবার আসে এবং প্রিয়াকে পছন্দ করে তারা নিয়েই চলে যায়। তখন আবার সেই ওয়ার্ডেনের খারাপ নজরটা পড়ে গিয়ে স্বর্ণার ওপরে। ঠিক এ কারণেই ওই আশ্রম ছেড়ে পালিয়ে গিয়েছিল স্বর্ণা। তারপরে সে বিভিন্ন জায়গাতে থাকতে শুরু করে, কাজের পাশাপাশি সে পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছিল। কিন্তু সে যেখানেই যেত সেখানেই পুরুষ মানুষেরা তার দিকে খারাপ নজর দিত। সবাই তার সাথে জোর করে ওই খারাপ কাজটা করতে চাইতো। ওই সময়টাতে স্বর্ণা যে লজটাতে থাকছিল ওখানেও সবাই ওর সঙ্গে একই ঘটনাই ঘটায়। সেখানে আবার স্বর্ণার নজর গিয়ে কারুণা নামের এক লোকের ওপরে পড়ে। সে তার পুরো গ্যাং নিয়ে এই লজেই থাকত। কারুণার গ্যাংয়ে শুধু ছেলে মানুষই ছিল না, অনেক মেয়ে মানুষও ছিল। তারা সবাই ছিল খুবই স্ট্রং, একদম স্বর্ণার মতো দুর্বল নয়। তারা সবাই কিভাবে নিজেদেরকে বাঁচাতে হয় এটা খুব ভালোভাবেই জানত, সাথে নিজেদের সিদ্ধান্ত কিভাবে নিজেরা নিতে হয় এটাও জানত। এরপর একদিন হঠাৎ করেই ওই লজের একটা লোক স্বর্ণার রুমের মধ্যে ঢুকে পড়ে। তারপর সেই লোকটা জোর জবরদস্তি করে খারাপ কাজ করতে চাইছিল স্বর্ণার সঙ্গে। তখন স্বর্ণা ওর সঙ্গে ধস্তাধস্তি করতে শুরু করে। এক পর্যায়ে মারা যায় সেই লোকটা। এজন্য স্বর্ণাকে তো জেলে যেতে হবে এটা একদম শিওর। তার পরপরই ওর কাছে চলে আসে কারুণা আর স্বর্ণাকে বলে, তুমি যদি জেলে না যেতে চাও তাহলে আমাদের গ্যাংয়ে যোগ দাও, তাহলে এই লোকটাকে মারার দায়ে তোমাকে আর জেলে যেতে হবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। স্বর্ণাও তো চাইছিল নিজে শক্তিশালী হতে, এজন্য অবশ্য সে নিজের নামটাও লুকিয়ে ঝাঁসি বলে ওকে। কারুণার গ্যাংয়ের মধ্যে সে সামিল হয়ে যায়। তখন স্বর্ণা জানতে পারে যে কারুণারা একটা উগ্রবাদী সংগঠনের সদস্য। বেশিরভাগ সময় তারা জঙ্গলেই অবস্থান করত। এই সংগঠনের আসল কাজ হলো ভালো মানুষদের থেকে টাকা নিয়ে খারাপ মানুষদেরকে মেরে ফেলা। সময় পার হতে থাকে আর স্বর্ণা আস্তে আস্তে কিছু জিনিস নোটিস করতে শুরু করে। এতদিন তো ওরা ভালো কাজই করে এসেছে, কিন্তু হঠাৎ করেই সে বুঝতে পারে কারুণার মতিগতি একদমই ভালো নয়। ওর নিয়ত আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল। সে খারাপ লোকদের থেকে এখন টাকা নিয়ে ভালো মানুষদেরকে মারতে শুরু করেছিল। আর এই পর্যায়ে এসে কারুণা এখন তার নিজের লোকদেরকে নিয়েও চিন্তাভাবনা করতো না। ছোটো মোটো কাজেও সে তার নিজের গ্যাংয়ের লোকদের বলি দিয়ে দিত। এগুলো আবার একদমই ভালো লাগতো না স্বর্ণার কাছে। সে এখন এটা পণ করে বসেছিল যে কোনো মূল্যেই সে কারুণাকে কোনো একটা কেসে ফাঁসিয়ে ছাড়বে। আর যদি সে এটা করে তাহলে ওর গ্যাংয়ের বাকি লোকগুলো সবাই বেঁচে যাবে। এরপর একদিন যখন কারুণা একটা ডিল করার জন্য একটা জায়গায় যায় তখন এই খবরটা আবার স্বর্ণা পুলিশকে দিয়ে দিয়েছিল। তার পরপরই ওই স্পটে চলে আসে পুলিশ এবং অ্যারেস্ট করে নেয় কারুণাকে। ওর এই অপরাধের জন্য 10 বছরের সাজা পায় কারুণা। এরপরেই স্বর্ণা তার জীবনের নতুন অধ্যায়টা শুরু করে। এই কাহিনী ঘটে যাওয়ার পরেই স্বর্ণা তার ঝাঁসি নামটার সঙ্গে তার পুরো চরিত্রটাকেও পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যায়। কিছুদিন পার হওয়ার পরেই সে পুরোপুরি স্বর্ণাতে পরিণত হয়। তার পরপরই অবশ্য অনিরুদ্ধের সাথে দেখা হয়েছিল স্বর্ণার। ওরা একে অপরকে ভালোবেসে ফেলে। এরপর এক পর্যায়ে তারা বিয়েটাও করে নেয়। তখন থেকেই অনিরুদ্ধের সাথে স্বর্ণা খুব ভালোভাবেই জীবনযাপন করতে শুরু করে। অনেক আগে থেকেই স্বর্ণা যেমন লাইফ লিড করতে চাইছিল এখন সে অনিরুদ্ধের সঙ্গে ঠিক তেমনটাই জীবন কাটাচ্ছিল। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। এখানে স্বর্ণা বুঝে গিয়েছিল যে কোনো না কোনো কিছু খারাপ কিছু ঘটতে চলেছে। এর পরপরই আবার দেখা যায় কারুণাকে। ওই সময়টাতেও সে জেলের মধ্যেই ছিল। একদিন আচমকাই জেলের ভেতরে থাকা একজনকে সে মেরে ফেলে। এই ব্যাপারটা যখন সেই গ্যাংয়ের বাকি সবাই জানতে পারে তখন সবাই একত্রিত হয়ে যায়।
তখন সুযোগ বুঝে কারুনা আবার একটা গ্যাস সিলিন্ডারে ধামাকা করে। সেখানে ১৯ জন মানুষ মারা যায়। তারপর সেখান থেকে পালিয়ে যায় কারুনা। কিন্তু সে এখানে এমন একটা জিনিস দেখানোর চেষ্টা করেছিল যে সেও মারা গেছে এই গ্যাস সিলিন্ডার ধামাকাতে। এই ব্যাপারটার সাহারা নিয়েই সেখান থেকে জেল পালিয়েছিল কারুনা। অন্যদিকে দেখা যায় স্বর্ণা এবং তার পুরো পরিবারে বিয়ের প্রস্তুতি নিচ্ছিল খুব ভালোভাবেই। এতদিনে স্বর্ণার জীবনটা খুব ভালো হয়ে গিয়েছিল, কারণ ছোটবেলা থেকেই এই লাইফটাই লিড করতে চাইছিল স্বর্ণা। এ কারণেই তাকে অনেক বেশি খুশিও দেখা যাচ্ছিল। এরপরে হঠাৎ করেই স্বর্ণা একদিন নোটিস করে গ্রামের মধ্যেই একটা অটো নিয়ে কেউ একটা কিছু অ্যানাউন্স করছে। আসলে স্বর্ণা সেই ভয়েসটা শুনেই বুঝে গিয়েছিল এটা কারুনারই আওয়াজ। সে ইনডাইরেক্টলি স্বর্ণাকে নিজের কাছে ডাকছিল। স্বর্ণা এটা শোনার সাথে সাথেই বুঝে গিয়েছিল যে তাকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে কারুনা। যখনই স্বর্ণা এই আওয়াজটা শোনে তার পরপরই সে ওই অটোটার পিছিয়ে যেতে শুরু করে। তখন দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ওর ওপরে অনেক মানুষ অ্যাটাক করে বসে। কিন্তু স্বর্ণাও তো আগে থেকে এই ব্যাপারটাতে নিয়ে প্রস্তুত ছিল। এর জন্য সবাইকে অনেক বাজেভাবে মারধর করতে শুরু করে, কারণ সে খুব ভালো করেই জানতো এগুলোর পিছনে কারুনারই হাত আছে। স্বর্ণা যে কোনো মূল্যেই কারুনার সঙ্গে দেখা করতে চায়। তার পরপরই দেখা যায় একটা জায়গাতে গিয়ে কারুনা স্বর্ণার জন্য অপেক্ষা করছিল। এরপর যখন সেখানে স্বর্ণা আসে তখন ওকে দেখেই কারুনা বলতে থাকে, এত বছর পর তোকে দেখে আমার খুব ভালোই লাগছে। কিন্তু স্বর্ণা এখানে কারুনাকে জানায়, আমি এখানে আমার নতুন জীবনটা শুরু করেছি। আমি চাই না যে তোমার কারণে আমার পুরো ফ্যামিলিটা কোনো ঝামেলার মধ্যে পড়ুক। এর জন্য তোমার এখান থেকে চলে যাওয়াটাই উত্তম। তবে কারুনাও সাফসাফকে জানিয়ে দেয়, তোর জন্য আমি জেলে গিয়েছিলাম। তুই হয়তোবা এটাও জানিস না যে আমি তোকে পছন্দ করতাম। আজকে হয়তোবা তুই তোর নতুন জীবনটা শুরু করেছিস আবার, কিন্তু আমি তো হয়ে গেছি পুরোই একা। এগুলো শুনে স্বর্ণা বলে, এখন আমার স্বামী আছে, আমার পুরো পরিবার আছে, তাদেরকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এই কথাটা শুনে খানিকটা ইভিল হাসি দেয় কারুনা আর জানায়, এগুলো আমি কিছুরই তোয়াক্কা করি না। তোকে আমি ভালোবাসি, এর জন্য তুই আমারই হবি। আর যদি তুই আমার না হোস তাহলে তোকে আমি কারো হতে দেব না। তবে এখনও স্বর্ণা তার আগের কথাটাই বলছিল যে আমার জীবনটা চেঞ্জ হয়ে গেছে, তো তোমার এখান থেকে চলে যাওয়াটাই উচিত। আমার পরিবারের ওপর কোনো আঁচি যেন না আসে, তাহলে একদমই কিন্তু ভালো হবে না। এরপর থেকে স্বর্ণা শুধু এই ব্যাপারটা নিয়েই ভাবতে শুরু করে। স্বর্ণা তো অনিরুদ্ধকে অনেক বেশি ভালোবাসে। এর জন্য তার অতীত সম্পর্কে অনিরুদ্ধের জানাটা খুবই জরুরি। সাথে স্বর্ণা অনিরুদ্ধের থেকে কিছুই তো লুকায় না। এর জন্য সে অনিরুদ্ধকে তো তার অতীত সম্পর্কে বলার অনেকবারই চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই এই ব্যাপারগুলো ওকে বলতে পারে না। অন্যদিকে দেখা যায় সন্ধ্যার সময় কারুনা যখন লাল পানি খেয়েছিল তখন সে মনে মনে ভাবতে থাকে, স্বর্ণা তার সাথে অনেক বাজে কিছু করেছে, এর বদলা তো তাকে নিতেই হবে। এত সহজে সে তো কাউকে ছেড়ে দেয় না। যে মানুষটা তাকে এত বড় ধোঁকা দিয়েছে তাকে সে কিভাবে ছেড়ে দেয়। এদিকে দেখা যায় অনিরুদ্ধের বাড়ির পরিবেশটা ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছে। অনিরুদ্ধের বাবাও এখন তার সাথে ধীরে ধীরে কথা বলছে। ওদের মধ্যে যে ঝামেলাটা ছিল ওগুলোও ধীরে ধীরে ভুলে যাচ্ছিল। এতদিনে সবকিছু নর্মালের দিকে আগাচ্ছিল। এর পরপরই জানা যায় আজকেই চিফ মিনিস্টার আসবে ওদের গ্রামে। এখানকার সকল সিকিউরিটির দায়িত্ব আবার অনিরুদ্ধের বাবার কাঁধেই পড়ে। ওখানে মধুসূদনের নামে যে খারাপ ব্যক্তিটা ছিল তার বিপক্ষে কিছু ফাইল অনিরুদ্ধের বাবার কাছে চলে এসেছিল। আর আজকে অনিরুদ্ধের বাবা এই ফাইলগুলো সিএমকে দেখাতে চাইছিল। তখনই স্বর্ণা খেয়াল করে দেখতে পায় ওদের বাড়ির বাহিরে একটা সাইন লাগানো। আসলে এই সাইনটা ওরা কোনো বাড়ির সামনে তখনই লাগাতো যখন ওরা ওই বাড়িটাতে হামলা করবে। এই সাইনটা দেখে স্বর্ণা তো বুঝে গিয়েছিল ওর পরিবারের লোকজন বিপদের মধ্যে আছে। প্রথমে স্বর্ণা মনে করেছিল বিপদটা হয়তোবা শারদের ওপর, তারপর সে মনে করে বিপদটা হয়তোবা অনিরুদ্ধের ওপর, কিন্তু শেষে স্বর্ণা খুব ভালোভাবেই বুঝতে পারে যে বিপদটা আসলে অনিরুদ্ধের বাবার ওপর। তার পরপরই স্বর্ণা একটা জায়গাতে চলে আসে। সেখানে এসেই সে জানতে পারে এই লোকগুলো সিএম সহ অনিরুদ্ধের বাবাকে আজকেই মেরে ফেলবে এটারই প্ল্যান করছিল। এই ঘটনাটা জানার পরপরই চলতি বাসের মধ্যেই সবাইকেই মারতে শুরু করে দেয় স্বর্ণা। এখানেই জানা যায় এই কাজটা আসলে মধুসূদন রাও কারুনাকে দিয়েছিল, কিন্তু এখানে কারুনার লোকজনরা ফেল হয়ে যায়, কারণ মধুসূদন রাওকে ওই ফাইলগুলো এনে দেওয়ার কথা ছিল তাদের। তবে স্বর্ণার কারণে সেটা ওরা করতে পারেনি। এখন মধুসূদন রাওয়ের তো টিকিট পাওয়াটার কোনোভাবেই সম্ভব নয়। এতক্ষণে কারুনাও বুঝে গিয়েছিল যে মামলাটা অনেক দূরে এগিয়ে গেছে। এজন্য সে তাড়াহুড়ো করে চলে আসে অনিরুদ্ধের বাড়ির মধ্যে। সেখানে গিয়ে অনিরুদ্ধের বাবার সাথে দেখা করে কারুনা আর জানায়, আমি স্বর্ণার ভাই,
এরপর সেই পরিবারের সবার সাথেই পরিচয় পর্ব সারতে শুরু করে কারুনা। সবার সাথে দেখা করার পর যখন স্বর্ণা ওকে দেখে তখন তো সে অনেক ঘাবড়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল যে কারুনা এখানে ওর পরিবারটা নষ্ট করতে এসেছে। সে সবার সামনেই স্বর্ণাকে ঝাঁসি বলে ডাকছিল আর অনেক জোরে জোরে সেখানে কথাও বলছিল। তখন স্বর্ণা অবশ্য ওকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই ওর কথা শুনছিল না কারুনা। তখন কারিনা অবশ্য স্বর্ণাকে একটা শর্ত দেয়, যদি তুই চাস যে আমি তোর পরিবারের সবার সামনে তোর ঝাঁসি ক্যারেক্টারটাকে না আনি, তাহলে আমার কথা তোর মেনে যেতে হবে। আজ রাতে তুই ব্যাগ প্যাক করে রাখবি আর তারপর আমার সাথে তুই চলে যাবি। আজ রাত পর্যন্ত তোর কাছে ভাবার সময় আছে, চিন্তা ভাবনা করে তুই ফয়সালা নিস। এই কথাটা শুনে স্বর্ণা একদমই বুঝে উঠতে পারছিল না যে ওর কি করা উচিত। এর জন্য ওর অতীত সম্পর্কে সকল কথাবার্তা সে গিয়ে তার হাজব্যান্ড অনিরুদ্ধকে জানায়। এই কথাগুলো যখন অনিরুদ্ধ জানতে পারে তখন সে বলে, আজকে তুমি আমাকে হার্ট করেছ, আমি অনেক দুঃখ পেয়েছি তোমার এই আচরণটাতে। তুমি আমার কাছে তোমার অতীতটা না লুকালেও পারতে, তবে এখন তো আমাদের পরিবার বিপদের মধ্যে রয়েছে, এর জন্য এই ব্যাপারটাতে আমাদের দেখতে হবে। এর পরপরই অনিরুদ্ধ আবার যায় তার ভাই শারদের কাছে আর কারুনার সম্পর্কে সব কিছু খুলে বলে। কারুনা যে আসলে একজন বড় মাপের গ্যাংস্টার আর জেল থেকে সে ১৯ জন মানুষকে মেরে তারপর সেখান থেকে ভেগেছে। এই কথাগুলো শুনে শারদকে অ্যারেস্ট করতে চায়, কিন্তু কারুনা তো একদম সাধারণ কোনো গ্যাংস্টার ছিল না, ওকে অ্যারেস্ট করা তো এতটা সহজ ব্যাপার নয়। অন্যদিকে দেখা যায় নিজের পুরো সত্যটা স্বর্ণা তার পরিবারের সামনে বলে দেয়। ও এটা একদমই চাইছিল না যে ওর পরিবারের কারো ভরসা ওর উপর থেকে উঠে যাক। এখন সে যা আছে এবং আগে সে যা ছিল সবগুলো সম্পর্কে তার পরিবারকে জানিয়ে দেয় স্বর্ণা। সাথে এটাও বলে, আপনাদের পরিবারের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত এত ভালোবাসা আমি আগে কখনো পাইনি, এজন্য আমি আপনাদের ভরসা একদমই ভাঙতে চাই না। আমার সম্পর্কে সবকিছুই আপনাদের জানা উচিত। এই কথাগুলো বলতে বলতে আবার খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল স্বর্ণা। সাথে এটাও জানায়, আমি কোনোদিনও এটা জানতাম না যে একটা পরিবারের ভালোবাসা কেমন হয়, কিন্তু আজকে যখন আমি সেটা পাচ্ছি তখন হয়তোবা আমার এই সকল সত্য জেনে আপনারা আমাকে ঘৃণা করতে শুরু করেছেন। কিন্তু এখানে অবশ্য তেমন কিছুই ঘটে না। ওর পরিবারের সবাই স্বর্ণার অতীতে জানা সত্ত্বেও তাকে অ্যাকসেপ্ট করে নেয়। এর পরপরই দেখা যায় কারুনা অবশ্য অ্যারেস্ট হয়ে গিয়েছিল, কিন্তু মধ্য রাস্তা থেকেই সে আবার পুলিশদের চোখে চাকমা দিয়ে পালিয়ে যায়। এই কাহিনীটা আবার খুব জলদি চলে আসে স্বর্ণার কানেও। এখন কারুনা এই ব্যাপারটা বদলা যে নিবে এটা সে বুঝতে পারে। এর জন্য কারুনা সেদিন সন্ধ্যাবেলাতেই চলে আসে স্বর্ণার বাড়িতে এবং বাড়ির সকল লাইটগুলো বন্ধ করে দেয়। এবার সে অনেক গুন্ডাপান্ডা নিয়ে এখানে এসেছিল ওদের পরিবারকে অ্যাটাক করার জন্য। এই সবাই মিলে ওরা স্বর্ণার বাড়িতে হামলা করবে বলে ডিসাইড করে। ওদের বাড়ির ভেতরকার এখন অনেক মানুষের জানি বিপদের মধ্যে। তখনই দেখা যায় স্বর্ণা সকল বাচ্চা এবং মহিলাদেরকে একটা কামরার মধ্যে আটকে ফেলে, ঘরের সকল জানালা দরজাগুলো বন্ধ করে দেয়, কিন্তু যেটা মেইন গেট ছিল সেটা খুলেই রাখে। আর ওদের পরিবারের যারা পুরুষ মানুষ ছিল তারা সবাই রেডি হয়েছিল কারুনার সঙ্গে ফাইট করার জন্য। পুরুষরা কেউই স্বর্ণাকে এখন পর্যন্ত লড়াই করতে দেখেনি। কিছুক্ষণের মধ্যেই কারুনার লোকজন ঢুকে পড়ে বাড়ির মধ্যে এবং স্বর্ণার পরিবারের মানুষজনকে মারতে শুরু করে। তখন আর স্বর্ণাও চুপ থাকতে পারে না আর তার আসল চেহারাটা সবার সামনে প্রকাশ করে। এখানে থাকা সবাইকে সে অনেক বাজেভাবে মারধর করতে শুরু করে। স্বর্ণার মারামারির স্কিল দেখে তো সবাই হয়রান হয়ে যায়। স্বর্ণার শ্বশুর তো ওর হাতে একটা গান এনে ধরিয়ে দেয় যেন সে ভালোভাবে ফাইট করতে পারে। এরপরে তো স্বর্ণা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। সে পাখির মতো গুলি করে সবাইকে মারতে শুরু করে দেয়। যদিও কারণের লোক ছিল অনেক, কিন্তু তারপরেও স্বর্ণা ওদেরকে মারতে মারতে একদম প্রায় শেষই করে ফেলেছিল। এখানে ফাইট চলতে থাকলে এক পর্যায়ে শারদের গায়ে একটা গুলি লাগে। ওদের পরিবারের আরও কিছু লোকও ঘায়েল হয়েছিল। তখন স্বর্ণা এগুলো দেখে চিন্তা করে যে যারা ঘায়েল হয়েছে তাদেরকে পিছনের দরজা দিয়ে বাইরে বের করে দিতে হবে, আর তখনই সেই লড়াইটা ভালোভাবে করতে পারবে কোনো চিন্তা ভাবনা ছাড়াই। ওর প্ল্যান অনুযায়ী এমনটাই করানো হয়। সকল ঘায়েল লোকদেরকে পিছনের দরজা দিয়ে বের করে দেয় এবং আবারও ফাইটে যোগ দেয় স্বর্ণা। এখানে থাকা সবাইকেই মেরে ফেলেছিল স্বর্ণা। এখন শুধু একজনই বেঁচে ছিল, আর সেটা হচ্ছে কারুনা। সে তো ছিল খুবই ভয়ঙ্কর একজন সন্ত্রাসী। তার পরপরই কারুনা এবং স্বর্ণার মধ্যেকার ফাইটটা শুরু হয়। আসলে কারুনাই স্বর্ণাকে ট্রেনিং দিয়েছিল এবং কিভাবে যে ফাইট করতে হয় এগুলো তাকে শিখিয়েছিল। কিন্তু আজকে তো ওদের দুজনের মধ্যেই ফাইট শুরু হয়ে যায়, মানে গুরু এবং শিষ্যর মধ্যকার তুমুল ফাইট। কারুনা তখন স্বর্ণাকে বলে,
তোর জীবিত থেকে আর কোনো লাভ নেই। তোর কাহিনী আজকে আমি এখানেই শেষ করে দিব। এটা শুনে স্বর্ণা বলে, আজকে যদি আমি মারা যাই তাহলে আমার পরিবারের সবাই আমার জন্য কান্না করবে, সাথে আমাকে প্রচণ্ড পরিমাণ তারা মিসও করবে। কিন্তু আজকে যদি তুই মারা যাস তাহলে সবাই তো খুব সেলিব্রেট করবে। আর এটাই আমাদের দুজনকার মধ্যকার পার্থক্য। আর এ কারণেই আমি তোকে ধরতে পেরেছিলাম। ওদের দুজনের মধ্যকার ফাইটটা অনেকক্ষণ ধরেই চলমান থাকে। শেষের দিকে স্বর্ণা কারণার গলার ভেতরে একটা চাকু তাক করে। সাথে কারণা অবশ্য স্বর্ণার পেটের মধ্যে একটা বন্দুক ধরেছিল। স্বর্ণা যখন কারণার গলার মধ্যে চাকুটা ঢুকিয়ে দেয় তখন কারণাও স্বর্ণার পেটে একটা গুলি করে। এতে দুজনের অবস্থাই খুবই বাজে হয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মারা যায় কারণা। যদিও স্বর্ণা ঘায়েল হয়ে গিয়েছিল, কিন্তু ওর পরিবারের লোকজন ওকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচিয়ে নেয়। এরপর কেটে যায় কিছুদিন। স্বর্ণা এখন তার পরিবারের সাথে খুব সুখে শান্তিতেই বসবাস করতে শুরু করে। সবাই এখন তো ওকে খুবই ভালোবাসত। সাথে সেদিন রাত্রে যে ওরা তাণ্ডবটা দেখেছিল এটাতে ওকে খানিকটা ভয় পেত, এবং ও যাই বলতো ওর কথাটাই মানত সবাই। অনাথ মেয়েটা এখন এক বুক ভালোবাসাপূর্ণ পরিবারও পেয়ে গেল। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।